গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আজকে আমরা শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা একজন মায়াবতী। আজ প্রথম পর্ব। দরজার কড়া নড়ছে। মঞ্জুর লেপের ভেতর থেকে মাথা বের করে শব্দ শুনল, আবার লেপের ভেতর ঢুকে পড়ল। এর মধ্যেই মাথার পাশে রাখা ঘড়ি দেখে নিয়েছে 7:10। মঞ্জুর নিজেকে একজন বুদ্ধিমান লোক মনে করে। কোনো বুদ্ধিমান লোক পৌষ মাসে ভোর 7:10 লেপের ভেতর থেকে বেরোতে পারে না। যে কড়া নাড়ছে সে যদি বুদ্ধিমান হয় তাহলে আরও কয়েকবার কড়া নেড়ে চলে যাবে। পাঁঠা শ্রেণীর হলে যাবে না, বিপুল উৎসাহে কড়া নাড়তেই থাকবে। নাড়ুক, ইচ্ছে হলে দরজা ভেঙে ফেলুক, হু কেয়ার্স। এখন লেপের ভেতর থেকে বের হওয়া যাবে না। মঞ্জুর গত রাতে 3টা পর্যন্ত জেগেছিল, ঘুমাতে গেছে 3:20-তে। ঘুম ভালো হয়নি, কারণ ঘুমাতে গেছে খিদে নিয়ে। রাত জাগলে খিদে পায়, শরীরের জন্য বাড়তি কার্বোহাইড্রেট প্রয়োজন হয়। সেই ব্যবস্থা ঘরে থাকে, 2-3 রকমের জেলি এবং পাউরুটি। কাল রাতে জেলি ছিল, পাউরুটি ছিল না। বিস্কিটের টিনে কিছু বিস্কিটের গুঁড়া পাওয়া গেল। 1 চামচ মুখে দিয়ে মনে হলো সাবানের গুঁড়া খাচ্ছে। নাড়ি ভুড়ি উল্টে আসার জোগাড়। কতদিনকার বাসি কে জানে। পানি এবং চিনির কৌটার শেষ 2 চামচ চিনি খেয়ে পেট ভরিয়ে ঘুমাতে গেছে। চোখ প্রায় ধরে এসেছে, এমন সময় বাথরুম পেয়ে গেল। ভরপেট পানি খেয়ে ঘুমাতে যাবার এই হলো সমস্যা। বাথরুম পাচ্ছে, তবে সেই তাগিদ জোরালো নয়, উঠে যেতে ইচ্ছা করছে না। শীতের রাতে লেপের ভেতর একবার ঢুকে পড়লে বেরোতে ইচ্ছে করে না। এখনো খটখট শব্দ হচ্ছে। গাধা নাকি? গাধা তো বটেই, অতি নিম্নমানের গাধা। গাধা সমাজেরও কলঙ্ক। মঞ্জুর লেপের ভেতর থেকে মুখ বের করে উঁচু গলায় বলল, ইউ স্টুপিড অ্যাস, ইউ হ্যাভ নো বিজনেস হিয়ার। এটি মঞ্জুরের অতি প্রিয় গালি। সে শিখেছে বিন্দুবাসিনী স্কুলের হেড স্যারের কাছে। ক্লাস চলাকালীন মঞ্জুর কি কারণে জানি হেড স্যারের ঘরে ঢুকেছিল। হেড স্যার তাকে দেখে হুঙ্কার দিলেন, ইউ স্টুপিড অ্যাস, ইউ হ্যাভ নো বিজনেস হিয়ার। ইংরেজি গালি বাচ্চা ছেলে বুঝতে পারবে কিনা তার সন্দেহ হল। তিনি তৎক্ষণাৎ বাংলা তর্জমাও করে দিলেন, ওহে বোকা গাধা, এখানে তোমার কোনো কর্ম নাই। মঞ্জুর হেড স্যারের ইংরেজি গালি সাধারণত মনে মনে দেয়, তবে এখন উঁচু গলায় দেয়া যেতে পারে। শোবার ঘর থেকে যাই বলা হোক, বাইরে থেকে কিছু শোনা যায় না। সে হয়তো তার স্যারের মতো গালির বাংলা তর্জমাও করত, কিন্তু সে বুঝতে পারছে তাকে বিছানা ছাড়তেই হবে। তলপেটের চাপ পড়ছে, বাথরুমে না গেলেই নয়। কাল রাতে বাথরুম পেয়েছিল, সে বাথরুমে না গিয়েই ঘুমিয়ে পড়েছিল। যে 2 গ্লাস পানি ঘুমাবার আগে খেয়েছিল তার পুরোটাই এখন একটি কিডনিতে জমা হয়েছে। সাধারণ নিয়মে 2টি কিডনিতে জমা হওয়ার কথা, কিন্তু সে সাধারণ নিয়মের বাইরে। তার একটি মাত্র কিডনি। ডান দিকের কিডনি 7 বছর আগে কেটে বাদ দেয়া হয়েছে। বাঁ দিকেরটাও সম্ভবত যাই যাই করছে। মাঝে মাঝে তীব্র ব্যথা হয়, চোখে অন্ধকার দেখার মতো ব্যথা। মিলিটারি ডাক্তার ব্রিগেডিয়ার এস মালেক গত মাসে হাসি হাসি মুখে বললেন, আউটলুক নট সো গুড। মিলিটারি ডাক্তাররা বোধহয় সাধারণ ডাক্তারদের চেয়ে বোকা হয়। বোকা না হলে এই জাতীয় কথা হাসি মুখে বলে কি করে? একজন হাসি মুখে কিছু বললে অন্যজনকেও হাসি মুখে জবাব দিতে হয়। মঞ্জুর হাসি মুখে বলল, আউটলুক নট সো গুড বলতে কি মিন করছেন? ডাক্তার সাহেবের হাসি আরো বিস্তৃত হল। তিনি বললেন, কিডনি যেটা আছে সেটাও মনে হচ্ছে ফেলে দিতে হবে, সিমটমস ভালো না। মঞ্জুরের বুক শুকিয়ে সঙ্গে সঙ্গে পানির তৃষ্ণা পেয়ে গেল, তবু মুখে হাসি ধরে রাখল। হাসাহাসি দিয়ে যে বাক্যবিন্যাস শুরু হয়েছে তাকে বন্ধ করার কোনো মানে হয় না।
যেটা আছে সেটাও ফেলে দিতে হবে? বলেন কি? হ্যাঁ। মিলিটারি ডাক্তার এই পর্যায়ে হকচকিয়ে গেলেন। সরু গলায় বললেন, হাসছেন কেন? আপনার শরীর থেকে একটা প্রত্যঙ্গ ফেলে দিতে হচ্ছে, এর মধ্যে হাসির কি পেলেন? হোয়াট ইজ সো ফানি অ্যাবাউট ইট? মঞ্জুরের গা জ্বলে গেল। ব্যাটা বলে কি? আমি হাসছি তোর সঙ্গে তাল দিয়ে, আর তুই বলছিস হোয়াট ইজ সো ফানি অ্যাবাউট ইট? এখনো কড়া নড়ছে। খুব কম করে হলেও ঝাড়া 20 মিনিট ধরে ধাক্কাধাক্কি চলছে। দুটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এক, ভিখিরি যে ঠিক করেছে ভিক্ষার বউনি এই বাড়ি থেকে শুরু করবে, কিছু না নিয়ে যাবেই না। 2, তার শ্বশুর বাড়ির কেউ। মীরা হয়তো তার কোনো খালাতো, চাচাতো কিংবা মামাতো ভাইকে পাঠিয়েছে, বলে দিয়েছে দেখা না করে আসবি না। কাজ হচ্ছে সেইভাবেই। গাধাটা খুঁটি গেড়ে বসে গেছে। মঞ্জুর বিছানা থেকে নামতে নামতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল, এটা কেমন করে সম্ভব যে আমার শ্বশুরবাড়ির প্রতিটি লোক গাধা ধরনের? শুধু যে স্বভাবে গাধা তাই না, চেহারাতেও গাধা। জহির নামে মীরার এক খালাতো ভাই আছে, যার কান দুটি অস্বাভাবিক লম্বা, মুখটাও লম্বাটে। ওই ব্যাটে এসেছে নাকি? কে? জি আমি। আমিটাকে? স্যার আমি কুদ্দুস। কুদ্দুস মঞ্জুরের অফিসের পিয়ন। সাত সকালে এখানে সে কেন? মঞ্জুর কি তাকে আসতে বলেছিল? মনে পড়ল না। আজকাল কিছুই মনে থাকে না। কিডনির সঙ্গে কি স্মৃতিশক্তির কোনো সম্পর্ক আছে? মঞ্জুর দরজা খুলল। ব্যাপার কি কুদ্দুস? স্যার আমার ছোট বোনটা গত রাত্রে মারা গেছে। মঞ্জুর তাকিয়ে রইল। ভোরবেলা কেউ মৃত্যুর সংবাদ নিয়ে এলে তাকে কি বলতে হয়? সান্ত্বনার কথাগুলো কি? বলার নিয়মটাই বা কি? মঞ্জুর খুবই অস্বস্তি বোধ করতে লাগল। কুদ্দুস ভেতরে এসো। ভেরি স্যাড নিউজ। কি যেন বলে, কটার সময় মারা গেল? রাত 2:30টার সময় স্যার। মঞ্জুরের নিজের উপরই রাগ লাগছে। কটার সময় মারা গেছে এই খবরে তার দরকার কি? 2:30টার সময় সে কি করছিল? বিস্কিটের গুঁড়া খাচ্ছিল বলে মনে হয়। কুদ্দুস মাথা নিচু করে বলল, কিছু টাকা দরকার ছিল স্যার, হাত একেবারে খালি। মঞ্জুর স্বস্তি বোধ করল। সান্ত্বনা দেওয়ার চেয়ে টাকা দেওয়া অনেক সহজ। সান্ত্বনা দেওয়ার অনেক পথ আছে, টাকা দেওয়ার পথ একটাই, মানিব্যাগ বের করে হাতে দিয়ে দেওয়া। কত টাকা দরকার? স্যার আমি তো জানি না, লাশের খরচাপাতি আছে, দেশে নিয়ে গোদ দেওয়ার ইচ্ছা ছিল, সেটা পারবো না। সবই কপাল স্যার। 1000 খানিক দিলে হবে? দেন স্যার। এসো ভেতরে এসে বসো। নাম কি ছিল তোমার বোনের? সাবিহা। ও আচ্ছা, সাবিহা। মঞ্জুর আবার নিজের উপর বিরক্ত হল। নাম কি প্রশ্নটা সে শুধু শুধু কেন করল? নাম দিয়ে তার দরকার কি? মূল কথা হচ্ছে বেচারি মারা গেছে। তার নাম সাবিহা হলেও যা, ময়ূরাক্ষী হলেও তা। অবশ্যই ময়ূরাক্ষী নাম হলে এক পলকের জন্য হলেও মনে হতো, আহা, এত সুন্দর নামের একটা মেয়ে মারা গেল। তুমি এই চেয়ারটায় বসো কুদ্দুস। জীবন মৃত্যু হচ্ছে তোমার কি যেন বলে, উইল অব গড। দাঁড়াও, টাকাটা নিয়ে আসি। মানিব্যাগে আছে মাত্র 180 টাকা। টেবিলের ডান দিকে ড্রয়ারে আছে 90 টাকা। এ তো দেখি বিরাট বেকায়দা হয়ে গেল। বাড়িওয়ালার কাছে চাইলে কি পাওয়া যাবে? সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তাকে এই মাসের ভাড়াই দেওয়া হয়নি। মাসের 5 তারিখের মধ্যে ভাড়া দেওয়ার কথা, আজ 12 তারিখ। কুদ্দুস। জি স্যার। একটা সমস্যা হয়ে গেল, ঘরে এত টাকা নেই, এখানে অল্প কিছু আছে। সরি, আমি ভেবেছিলাম। তুমি চাটা কিছু খেয়েছ? জি না স্যার। বসো, চা খেয়ে যাও। শুধু চা? একা ঘরে থাকি, নাস্তার কোনো ব্যবস্থা নেই। রেস্টুরেন্টে নাস্তা খাই।
তুমি বরং এক কাজ করো, চলো আমার সঙ্গে চা নাস্তা খাও। লাগবে না স্যার, আমি যাই। মনটাকে প্রফুল্ল রাখার চেষ্টা করো। জীবন মৃত্যুর ওপর তো আমাদের কোনো ইয়ে নাই, মানে গডস উইল। আমি যাই স্যার, দেরি হয়ে গেছে। আচ্ছা যাও। কুদ্দুস চলে যাবার পর মঞ্জুর চায়ের পানি চড়ালো। পানি না চড়ালেও হতো, চিনি শেষ হয়ে গেছে। চিনির কৌটায় যা অবশিষ্ট ছিল তা কাল রাতে সে খেয়ে নিয়েছে। আর কোনো কৌটায় চিনি আছে কি? সেদিন খুঁজতে খুঁজতে হঠাৎ একটা কৌটা বের হলো, যার গায়ে লেখা ইমার্জেন্সি চা পাতা। মীরার কাণ্ড। সে চায়ের কৌটার বাইরেও একটা ইমার্জেন্সি কৌটা রেখেছে। এই কৌটায় সে নিশ্চয়ই কখনো হাত দেয় না। সেরকম ইমার্জেন্সি চিনি লেখা কোনো কৌটা কি আছে? চিনির কৌটা পাওয়া গেল না, তবে একটা কৌটা পাওয়া গেল যার গায়ে লেখা সমুদ্র। কৌটার গায়ে সমুদ্র লেখার মানে কি? মঞ্জুর রাতে খিদে নিয়ে ঘুমিয়েছিল, সেই খিদে এখন জানান দিচ্ছে। আরেক চামচ বিস্কিটের গুঁড়া কি খেয়ে নেবে? কুদ্দুসকে টাকা দিতে না পারার অস্বস্তি কিছুতেই যাচ্ছে না। কিছু সান্ত্বনার কথা তো তাকে অবশ্যই বলা উচিত ছিল। এইসব পরিস্থিতিতে কি বলতে হয় বা বলতে হয় না, তার উপর বইটই থাকা উচিত ছিল। বিদেশে নিশ্চয়ই আছে। মৃত্যু শোকে কাতর মানুষকে সান্ত্বনা দেবার 101টি উপায়। আধুনিক মানুষদের জন্য এই জাতীয় বই খুবই প্রয়োজন। অপ্রয়োজনীয় বইয়ে বাজার ভর্তি, প্রয়োজনীয় বই খুঁজলে পাওয়া যায় না। কথা বলার আর্টের ওপরও একটা বই থাকা দরকার। কেউ কেউ এত সুন্দর করে কথা বলে, কেউ কথাই বলতে পারে না। যখন মজার কোনো গল্প বলে তখন ইচ্ছা করে একটা চড় বসিয়ে দিতে। বর্তমানে সময়টা হলো কথা নির্ভর, অথচ সেই কথাই লোকজন গুছিয়ে বলতে পারছে না। কথা বলার উপর বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা কোর্স থাকলে ভালো হতো। ইনস্ট্রাক্টরদের কোনো ডিগ্রি থাকতে হবে না, তবে কথা বলার ব্যাপারে তাদের হতে হবে এক একজন এক্সপার্ট। যেমন মীরা। মঞ্জুরের ধারণা মীরার মতো গুছিয়ে এবং সুন্দর করে কোনো মেয়ে কথা বলতে পারে না। প্রথম দিনে খানিকক্ষণ কথা বলার পর মীরা বলল, আপনার নামের প্রথম অক্ষর এবং শেষ অক্ষর দিয়ে আমার নাম, এটাকে আপনি লক্ষ্য করেছেন? মঞ্জুর বিস্মিত হয়ে বলল, এখন লক্ষ্য করলাম, আগে করিনি। মীরা হাসতে হাসতে বলল, নামের এই মিল কি প্রকাশ করে বলতে পারেন? জি না। চিন্তা করে দেখুন তো বের করতে পারেন কিনা। যদি বের করতে পারেন তাহলে টেলিফোন করে জানাবেন, যদি বের করতে না পারেন তাহলে টেলিফোন করবেন না। মঞ্জুর তৃতীয় দিনে টেলিফোন করল। সে কে, তার কি নাম কিছুই বলতে হলো না। হ্যালো বলার পরে মীরা বলল, ও আপনি রহস্য উদ্ধার করে ফেলেছেন? জানতাম আপনি পারবেন। মঞ্জুর কাঁচোমাচো গলায় বলল, জি না, পারিনি। পারেননি? তাহলে টেলিফোন করলেন যে? আপনার কাছ থেকে জানার জন্যে। আচ্ছা, আমি আপনাকে আরও 7 দিন সময় দিচ্ছি। 7 দিন পরেও যদি না পারেন তখন বলে দেব। রাখি কেমন? মঞ্জুর অনেক কিছু ভাবল। নামের মিল কি বুঝাচ্ছে? 4 অক্ষরের 2টি মিলে যাচ্ছে, প্রথমটি এবং শেষটি। তাতে কি হয়? আদৌ কি কিছু হয়? 7 দিন পর মীরার সঙ্গে আবার কথা হলো। সে হাসতে হাসতে বলল, এখনো পারেননি? এত সহজ আর আপনি পারছেন না? আমার বুদ্ধিশুদ্ধি নিম্ন পর্যায়ের। আমার মেজমামার ধারণা আমি গাধা মানব। তাই তো দেখছি। মিলটা কি দয়া করে যদি বলেন। মীরা হাসতে হাসতে বলল, ঠিক করে বলুন তো, আপনার আগ্রহ কি মিল জানার জন্যে না আমার সঙ্গে কথা বলার জন্যে? মঞ্জুর গুছিয়ে কথা বলতে পারলেও তৎক্ষণাৎ তার মাথায় হঠাৎ করে কোনো জবাব এলো না। মীরা বলল, হ্যালো, কথা বলছেন না কেন? আপনি এম্বারাসড বোধ করছেন? জি না। মনে হচ্ছে আপনি এম্বারাসড। সরি, আমি কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। রাখি কেমন? পরে কথা হবে। মঞ্জুর দুধ চিনিবিহীন চা নিয়ে বিছানায় বসল। আশ্চর্য,
টেলিফোনে কুঁ কুঁ পিড়িং জাতীয় শব্দ হচ্ছে। ব্যাপারটা কি? মঞ্জুর অবাক হয়ে তাকালো। গত 2 মাস ধরে টেলিফোন ডেড। বিলের টাকা জমা না দেয়ায় লাইন সম্ভবত কেটে দিয়েছে। টেলিফোন অফিসে একবার যাওয়া দরকার, যেতে ইচ্ছা করছে না। টেলিফোন ছাড়া তার খুব যে অসুবিধে হচ্ছে তাও না, বরং একরকম আরামই অনুভব করছে। টেলিফোনে আবার কুঁ কুঁ শব্দ। আপনা আপনি ঠিক হয়ে গেল নাকি? এদেশে সবই সম্ভব। যে নিয়মিত বিল দিয়ে যায় তার লাইন কাটা যায়, আর তার মতো ডিফল্টারদের কাটা লাইন আপনা আপনি মেরামত হয়ে যায়। মঞ্জুর রিসিভার তুলে কোমল গলায় বলল, হ্যালো। ওপাশ থেকে 8-9 বছর বয়সী বালকের গলা শোনা গেল। হ্যালো, বড় চাচু। আমি বড় চাচু না খোকা, তুমি কেমন আছো? আমি ভালো, আপনি কে? আমার নাম মঞ্জুর। মঞ্জুর চাচু? তাও বলতে পারো। তুমি স্কুলে যাওনি? হুম। কেন বলো তো? আমার জ্বর। বলো কি, একটু আগে তো বললে তুমি ভালো। ছেলেটা হক চকিয়ে গেল। ভুল ধরিয়ে দিলে ছোটরা অসম্ভব লজ্জা পায়। তোমার নাম কি খোকা? ইমরুল। ইমরুল? সর্বনাশ! তুমি যখন একটু বড় হবে সবাই তোমাকে কি বলে খ্যাপাবে জানো? সবাই বলবে ভীমরুল। ভীমরুল কি? ভীমরুল কি বলার আগেই টেলিফোন ঠান্ডা হয়ে গেল। একেবারেই ঠান্ডা। শোঁ শোঁ পি পি কোনো আওয়াজই নেই। টেলিফোনটা ঠিক থাকলে মীরাকে ফোন করে জিজ্ঞেস করা যেত কৌটার গায়ে সমুদ্র লেখা কেন। উত্তরে মীরা তার স্বভাব মতো জবাব দিত, তুমি আন্দাজ করো তো কেন? আমি পারছি না। তবু চেষ্টা করো, তোমাকে 7 দিন সময় দিলাম। আধুনিক যুগের সপ্তম আশ্চর্যের মধ্যে আছে রেডিও, টেলিফোন, টেলিভিশন। অষ্টম আশ্চর্য মঞ্জুরের মতে তার সঙ্গে মীরার বিয়ে, যাকে বলে হুলুস্থুল বিবাহ। মীরার বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মনসুর উদ্দিন 1000 লোককে দাওয়াত করেছিলেন। দাওয়াতি লোকজনদের মধ্যে 3 জন ছিলেন মন্ত্রী, ফ্ল্যাগ দেয়া গাড়ি করে এসেছিলেন। তারা কিছুই খেলেন না। তাদের মধ্যে মাত্র একজন মঞ্জুরের সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, হ্যালো ইয়াং ম্যান, বেস্ট অফ ইয়ার লাক। বাসর হল মীরার বড় ভাইয়ের বাসায়। বিছানার উপর বেলি ফুলের যে চাদর বিছানো, তার দামই নাকি 2000 টাকা। মীরা বাসর রাতে প্রথম যে কথাটি বলল তা হচ্ছে, এই বিছানার বিশেষত্ব কি বলতো? মঞ্জুর কিছু বলতে পারল না। কি বলতে পারলে না? এটা হচ্ছে ওয়াটার বেড, বাংলায় জলতোষক বলতে পারো। এখানে ঘুমালে মনে হবে পানির মধ্যে ঘুমিয়ে আছো। বলো কি? ভাইয়া আমেরিকা থেকে আনিয়েছে। সে খুবই শৌখিন। বেচারা নিজে অবশ্য এই বিছানায় ঘুমাতে পারে না, ওর পিঠে ব্যথা। ডাক্তার নরম বিছানায় শোয়া নিষেধ করে দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, বেচারা ঘুমায় মেঝেতে পাটি পেতে। বাধ্য হয়ে ভাবিকেও তাই করতে হয়। একেই বলে পোয়েটিক জাস্টিস। আচ্ছা, তুমি আমার মুখ ভোঁতা করে বসে আছো কেন? কথা বলো। কি কথা বলবো? কি কথা বলবে সেটাও আমাকে বলে দিতে হবে? ইন্টারেস্টিং কোনো কথা বলো। বাসর রাতের কথা বাকি জীবনে অসংখ্যবার মনে করা হবে, কাজেই কথাগুলো খুব সুন্দর হওয়া উচিত। মঞ্জুর খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তোমাদের বাথরুমটা কোন দিকে? মীরা হেসে বলল, তোমার প্রথম কথাটা আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং মনে হয়েছে। দ্বিতীয় কথাটা কি? ফুলের গন্ধে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ফুলগুলোকে অন্য কোথাও রাখা যায় না? না। আর কিছু বলবে? ইন্টারেস্টিং কিছু তার মনে আসছে না। তুমি বলো, আমি শুনি। বলতে বলতে মঞ্জুর হাই তুলল। মীরা বলল, তোমার ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, গত 2 রাত 1 ফোঁটা ঘুম হয়নি। আমার ছোট্ট বাসা আত্মীয় স্বজনে গিজ গিজ করছে। শোবো কি, দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। খুব বেশি ঘুম পেলে ঘুমিয়ে পড়ো। বাসর রাতে যে বকবক করতেই হবে এমন কথা নেই। মশারি ফেলবে না? দরজা জানলায় নেট লাগানো, মশা আসবে না। আর তাছাড়া ঘরে ফুল থাকলে মশা আসে না। ফুলের গন্ধ মশারা সহ্য করতে পারে না।
তাই নাকি? জানতাম না তো। ঘুম পেলে শুয়ে পড়ো। মঞ্জুর শুয়ে পড়ল। এক ঘুমে রাত কাবার। মঞ্জুরের ধারণা সবচেয়ে আরামের ঘুম সে ঘুমিয়েছে বাসর রাতে। ক্যাফে লবঙ্গে চা খেতে খেতে মঞ্জুর আজ সারাদিন কি করবে ঠিক করে ফেলল। তার ভিজিটিং কার্ডের উল্টো পিঠে 1-2 করে লিখে রাখল, অফিস সকাল 10টায়, বড় মামার সঙ্গে কথাবার্তা এবং তার অফিসে দুপুরের খাওয়া, খালাকে চিঠি লেখা এবং নিজ হাতে পোস্ট করা, ইদ্রিসের সঙ্গে ঝগড়া, সন্ধ্যায় তাকে তার বাসায় ধরতে হবে, মীরার সঙ্গে টেলিফোনে কথা বলা, রাত 10টার পর। এই জাতীয় একটা লিস্ট মঞ্জুর প্রতিদিন ভোরেই করে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে লিস্ট অনুযায়ী কোনো কাজই শেষ পর্যন্ত করা হয় না। তবু লিস্টটা করলে মনে মনে এক ধরনের শান্তি পাওয়া যায়। লিস্টের 5 নম্বরে মীরার সঙ্গে কথা বলা। রাত 10টার পরে তাকে সবসময় পাওয়া যায় না। 11টার পর হলে মোটামুটি নিশ্চিত যে পাওয়া যাবে। শীতের রাতে 11টার পর টেলিফোন জোগাড় করা একটা সমস্যা। সব দোকানপাট বন্ধ। বাড়িওয়ালার বাসা থেকে করা যায়, তবে তার জন্যে বাসা ভাড়া ক্লিয়ার হওয়া দরকার। আজ রাতে বাড়ি ভাড়া নিয়ে যদি যাওয়া যায় তাহলে উঠে আসার সময় হঠাৎ মনে পড়েছে এমন ভঙ্গিতে বলা যেতে পারে, ভাই সাহেব টেলিফোনটা ঠিক আছে? ওনার টেলিফোন অবশ্য বেশিরভাগ সময়ই খারাপ থাকে। নিজেই খারাপ করে রাখে কিনা কে জানে। তার চেয়ে এখন চলে গেলে কেমন হয়? মীরাকে ভোরবেলার দিকে সব সময় পাওয়া যায়। মঞ্জুর ভিজিটিং কার্ড বের করে 5 নম্বর আইটেমে টিক চিহ্ন দিল। মীরা সহজ স্বরে বলল, তুমি এত ভোরে? মঞ্জুর বলল, ভোর কোথায়, 8:40 বাজে। কোনো কাজে এসেছ? হ্যাঁ, ভাবলাম সেপারেশনের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো নিয়ে তোমার সঙ্গে একটু আলাপ করি। মীরা তীক্ষ্ণ গলায় বলল, টার্মস অ্যান্ড কন্ডিশনস মানে? ঠাট্টা করছো নাকি? তোমার কাছে কি আমি কিছু চাচ্ছি? তোমার এমন কোনো রাজত্ব নেই যে অর্ধেক আমাকে দিয়ে দেবে। তা ঠিক, তবে আইনের কিছু ব্যাপার স্যাপার আছে। তার জন্য তো গত মাসের 27 তারিখে ভাইয়া সুপ্রিম কোর্টের লয়ার এম জামানকে ঘরে বসিয়ে রেখেছিলেন। তোমার আসার কথা ছিল, তুমি আসোনি। সেটা আমি এক্সপ্লেন করেছি। হঠাৎ জরুরি কাজ পড়ে গেল। কি তোমার অফিস আর কি তার জরুরি কাজ? একটা কথা পরিষ্কার করে বলো তো, সেপারেশনে কি তোমার কোনো ইচ্ছা নেই? আরে কি বলে, ইচ্ছা থাকবে না কেন? দুজনে মিলেই তো ঠিক করলাম। চা খাওয়াতে পারো? মীরা চা আনতে উঠে গেল। তাকে আজ অপূর্ব দেখাচ্ছে। বিয়ের সময় এতটা সুন্দর ছিল না। আলাদা হবার পর থেকে সুন্দর হতে শুরু করেছে। খানিকটা রোগাও হয়েছে। রোগার জন্যই লম্বা লাগছে নাকি? চেহারায় চাপা আনন্দের আভা। পরিষ্কার বোঝা যাচ্ছে মীরা এখন সুখে আছে। সমস্ত চেহারায় মায়াবতী মায়াবতী ভাব। নীল শাড়ির জন্যেও হতে পারে। ধবধবে সাদা ব্লাউজের সঙ্গে নীল শাড়ি পরলে মেয়েদের মধ্যে একটা আকাশ আকাশ ভাব চলে আসে। শাড়িটা আকাশ, ব্লাউজ হলো পূর্ণিমার চাঁদ। উপমা নিখুঁত হল না। রাতের আকাশ নীল হয় না, হয় ঘন কৃষ্ণবর্ণ। নাও চা নাও। আর কিছু দেব চায়ের সঙ্গে? না। নাস্তা খেয়ে এসেছ? কোথায় খেলে? তোমার সেই ক্যাফে লবঙ্গ? হ্যাঁ। এক অক্ষরে জবাব দিচ্ছ কেন? আমরা আলাদা থাকছি বলে কথা বলা যাবে না তা তো না। কি কথা ছিল? সেপারেশনের পর আমাদের যদি পথে ঘাটে দেখা হয়, আমরা সিভিলাইজড মানুষের মতো বিহেভ করব। হ্যাঁ, সেটা অবশ্যই করব। এক ধরনের সাধারণ বন্ধুত্ব আমাদের মধ্যে থাকবে। চা খাচ্ছ না কেন? চিনি বেশি হয়েছে? না, চিনি ঠিক আছে। তোমাকে অসুস্থ অসুস্থ লাগছে। তোমার শরীরে অসুখ অসুখ গন্ধ। মঞ্জুর কিছু না বলে পকেট থেকে সিগারেট বের করল। সিগারেটের কড়া ধোঁয়ায় অসুখ অসুখ গন্ধটা যদি তাড়ানো যায়। মীরার ঘ্রাণ শক্তি কুকুরের চেয়েও প্রবল। যখন অসুখ অসুখ গন্ধ বলছে তখন বুঝতে হবে ঠিকই বলছে। কথার জবাব দিচ্ছ না কেন? অসুখ নাকি? আরে না, অসুখ। বিনা পেস্টে দাঁত মেজেছি। গন্ধ যা পাচ্ছ আমার মনে হয় মুখ থেকে পাচ্ছ। মুখের গন্ধ আমি চিনি।
তোমার গা থেকে জ্বর জ্বর গন্ধ আসছে, আর সিগারেটও মনে হয় প্রচুর খাচ্ছ। হেভি টেনশনে থাকি, সিগারেটের ধোঁয়ার উপর দিয়ে টেনশনটা পার করার চেষ্টা আর কি। কিসের এত টেনশন? আছে অনেক। আচ্ছা, তোমাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করি। ধরো একজন লোকের খুব নিকট কোনো আত্মীয় মারা গেছে, তাকে সান্ত্বনা দিতে হবে। কি বলে সান্ত্বনা দেবে? কে মারা গেছে? কে মারা গেছে সেটা জরুরি না, কিন্তু কি কথা বললে সে সান্ত্বনা পাবে সেটা বলো। কোনো কথাতেই সে সান্ত্বনা পাবে না। তুমি যদি তার গায়ে হাত দিয়ে পাশে দাঁড়িয়ে থাকো, তাহলে খানিকটা সান্ত্বনা পেতে পারে। মঞ্জুর উঠে দাঁড়ালো। মীরার সঙ্গে সঙ্গে উঠল না, বসে রইল। মঞ্জুর বলল, আজ উঠি। তুমি না টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে আলাপ করতে এসেছিলে, এখন চলে যাচ্ছ যে? আরেকদিন আলাপ করব, অফিসের সময় হয়ে গেল। এই মাসের 20 তারিখে আসতে পারবে? 20 তারিখ বুধবার, সন্ধ্যে 7টার পর পারবে? পারব। তাহলে ওই দিন জামান সাহেবকে আসতে বলবো। জামান সাহেবটাকে? এরই মধ্যে ভুলে গেলে? লয়ার। ও আচ্ছা, হ্যাঁ অবশ্যই আসব। অফিসে গিয়ে ডায়েরিতে লিখে রাখব, এবার আর ভুল হবে না। তবে সেফ গাইড থাকার জন্য তুমি বুধবার সকালে একটা টেলিফোন করে দিও, পারবে না? টেলিফোন নাম্বার আছে না? আছে। মঞ্জুর ঘর থেকে বেরোবার সময় দরজার চৌকাঠে একটা ধাক্কা খেল। এটা খুবই আশ্চর্যের ব্যাপার, এই বাড়ির বসার ঘর থেকে বেরোবার সময় প্রতিবার চৌকাঠে ধাক্কা খায়। এর কারণটা কি কে জানে? এই ঘর তাকে পছন্দ করে না, নাকি এই দরজা তাকে পছন্দ করে না? এই জগতে জড়বস্তুর কি পছন্দ অপছন্দ আছে? রাস্তায় নেমে মঞ্জুরের মনে হল আসল জিনিসটাই মীরাকে জিজ্ঞেস করা হয়নি। কোটার গায়ে সমুদ্র লেখা কেন? আবার কি ফিরে যাবে? না, থাক। দিলকুশা এলাকায় মঞ্জুরের অফিস। 11 তলার 6টি কামরা, ফ্লোর স্পেস 8,000 স্কোয়ার ফিট। অফিসের নাম 3P কনস্ট্রাকশনস। কোম্পানির মালিক নুরুল আফসার মঞ্জুরের স্কুল জীবনের বন্ধু। স্কুলে নুরুল আফসারের নাম ছিল মীরা কাঁচামরিচ। ছেলেবেলাতেই লক্ষ্য করা গেছে নুরুল আফসার চট করে রেগে যায়, তবে রেগে গেলেও অতি মিষ্টি ব্যবহার করে। মীরা কাঁচামরিচ নামকরণের এই হল রহস্য। ইন্টারমিডিয়েট পাশ করার পর মঞ্জুর ভর্তি হল জগন্নাথ কলেজে। নুরুল আফসার চলে গেল আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে ক্রিয়েটিভ লিটারেচার পড়তে। সায়েন্স পড়তে তার নাকি আর ভালো লাগছে না। ক্রিয়েটিভ লিটারেচারের ক্লাসগুলি তার খুবই পছন্দ হল। প্রথম সেমিস্টারে খুব খেটে খুঁটে সে একটা অ্যাসাইনমেন্টও জমা দিল। অ্যাসাইনমেন্টটা হচ্ছে 3000 শব্দে সেন্ট জোসেফ সেমিটিয়ারির একটি বর্ণনা দিতে হবে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দিন 5 পর কোর্স কোঅর্ডিনেটর প্রফেসর ক্লার্ক ব্লেইস তাকে অফিসে ডেকে নিয়ে বললেন, তোমার রচনা খুব আগ্রহ নিয়ে পড়লাম, ইট ইজ ইন্টারেস্টিং। আপনার পছন্দ হয়েছে? ইন এ ওয়ে হয়েছে। তুমি নিখুঁত বর্ণনা দিয়েছ। মোট কটি কবর আছে লিখেছ, কে কবে মারা গেছেন তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করেছ, কবরখানা দৈর্ঘ্যে প্রস্থে কত তা দিয়েছ, যাকে বলা হয় পারফেক্ট ফটোগ্রাফিক ডেসক্রিপশন। থ্যাংক ইউ। কিন্তু সমস্যা কি জানো? এই রচনা প্রমাণ করেছে তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই। আমি তোমাকে পরামর্শ দেব অন্য কিছু পড়তে, যেমন ধরো ইঞ্জিনিয়ারিং। তোমার ধারণা ইঞ্জিনিয়ারদের ক্রিয়েটিভিটির প্রয়োজন নেই? অবশ্যই আছে। তাদের যতটুকু ক্রিয়েটিভিটির প্রয়োজন সেটা তোমার আছে। নুরুল আফসার 6 বছর আমেরিকায় কাটিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি, আমেরিকান স্ত্রী পলিন আর 2 যমজ কন্যা প্যাট্রিসিয়া ও পেরিনিয়াকে নিয়ে দেশে ফিরল। চাকরির চেষ্টা করল বেশ কিছুদিন, লাভ হল না। শেষ চেষ্টা হিসেবে খুলল কনস্ট্রাকশন কোম্পানি। স্ত্রী এবং 2 কন্যার আদ্যক্ষর নিয়ে কোম্পানির নাম হল 3P। মঞ্জুর জন্মলগ্ন থেকেই এই কোম্পানির সঙ্গে আছে। নুরুল আফসার শুরুতে বলেছিল, বেতন দিতে পারবো না, পেটে ভাতে থাকবি, রাজি থাকলে আয়। যদি কোম্পানি দাঁড়িয়ে যায় তুই তোর শেয়ার পাবি। আমি তোকে ঠকাবো না, বিশ্বাস কর। কোম্পানি বড় হয়েছে,
ফুলে ফেঁপে একাকার। গত বছর 2 কোটি টাকার ব্যবসা করেছে, এবছর আরও করবে। অফিস শুরু হয়েছিল 3 জনকে নিয়ে, আজ সেখানে 111 জন কর্মচারী। মঞ্জুরের হাতে নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই, চিঠিপত্রের যোগাযোগের ব্যাপারটা সে দেখে, পিআরও বলা যেতে পারে। প্রতি মাসে তার অ্যাকাউন্টে 8,000 টাকা জমা হয়। তার চাকরির শর্ত কি, দায়িত্ব কি, এই নিয়ে নুরুল আফসারের সঙ্গে তার কখনো কথা হয় না। অফিস ঘরের একেবারে শেষ প্রান্তে মঞ্জুরের ঘর। কামরাটা ছোট, তবে মেঝেতে কার্পেট বিছানো, দেয়ালে পালতোলা নৌকার একটা পেইন্টিং আছে। ঘরের এক প্রান্তে ডিভানের মতো আছে, ডিভানের পাশেই বুকশেলফে বেশ কিছু বাংলা বই, যার বেশিরভাগই কবিতা। তার কোনো কাব্যপ্রীতি নেই, কবিতার বইগুলো মীরা কিনে দিয়েছে। ডিভানে শুয়ে আজকাল সে মাঝে মাঝে বইগুলোর পাতা উল্টায় এবং ভুরু কুঁচকে ভাবে, লোকজন কি সত্যি আগ্রহ করে কবিতা পড়ে? যদি পড়ে তাহলে কেন পড়ে? মঞ্জুরের ঘরে গত 15 দিন ধরে বসছে জাহানারা। জাহানারা টাইপিস্ট হিসেবে 3 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, বসার কোনো জায়গা নেই, এক এক সময় এক এক জায়গায় বসছে। বড় সাহেব নুরুল আফসারের পাশেই হার্ডবোর্ডের পার্টিশন দিয়ে নতুন ঘর তার জন্য তৈরি হবার কথা। যতদিন হচ্ছে না ততদিন জাহানারা মঞ্জুরের ঘরে বসবে, এটাই ঠিক হয়েছে। ব্যবস্থাটা মঞ্জুরের পছন্দ হয়নি। একটি অল্প বয়স্ক কুমারী মেয়ে ঘরে থাকলে এক ধরনের অস্বস্তি লেগেই থাকে, সহজ হওয়া যায় না। ডিভানে গা এলিয়ে কবিতার বইয়ের পাতা উল্টানো সম্ভব না। তার চেয়েও বড় কথা, মেয়েটা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। মুখে কিছুই বলে না, তবে মঞ্জুর লক্ষ্য করেছে সিগারেট ধরালেই জাহানারা অস্বস্তি বোধ করতে থাকে। মঞ্জুর ঘরে ঢুকতে ঢুকতে বলল, কি খবর জাহানারা? জি স্যার, খবর ভালো। মুখ এত গম্ভীর কেন? জাহানারা হাসল। সে এখনো দাঁড়িয়ে, বসতে না বলা পর্যন্ত সে বসবে না। বসো, দাঁড়িয়ে আছো কেন? তোমার ঘর আজ তৈরি হয়ে যাবার কথা না? ঘর তৈরি হয়েছে স্যার। তাহলে আর এখানে কেন? নতুন ঘরে যাও, গৃহপ্রবেশ হয়ে যাক। আপনাকে বলে তারপরে যাব, এই জন্য বসে আছি। ভেরি গুড। বড় সাহেব কি এসেছেন নাকি? জি না স্যার, উনি আজ আসবেন না, চিটাং যাবেন। জাহানারা হ্যান্ডব্যাগ খুলে মুখ বন্ধ খাম বের করল, নিচু গলায় বলল, স্যার আপনার টাকাটা। বলতে বলতে জাহানারার চোখ মুখ লাল হয়ে গেল। মঞ্জুর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়েটা অতিরিক্ত রকমের লাজুক। এই ধরনের মেয়েদের কপালে দুঃখ আছে। এরা নিজেরা সমস্যা তৈরি করে এবং অন্যের তৈরি সমস্যায় জড়িয়ে পড়ে। টাকা ফেরত দেওয়ার ব্যাপারটি এত দ্রুত করার দরকার ছিল না। নিশ্চয়ই নানান ঝামেলা করে তাকে জোগাড় করতে হয়েছে। মঞ্জুর বলল, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, তুমি আরো পরে দিও। আর পুরো টাকাটা একসঙ্গে দেবারও দরকার নেই, তুমি মাসে মাসে কিছু কিছু করে দিও। জি আচ্ছা স্যার। আর শোনো, মাঝে মাঝে আমাদের সবাইকেই টাকা পয়সা ধার করতে হয়, এত লজ্জা পাওয়ার কিছু নেই এতে। আমাদের যে বড় সাহেব, তিনিও ব্যাংক থেকে 1 কোটি টাকা ধার নিয়েছেন। জাহানারা হেসে ফেলল। মঞ্জুর বলল, তুমি একটা কাজ করতে পারবে? অবশ্যই পারবো। কি কাজ স্যার? আমি এই মাসের বেতন তুলিনি, একটা চেক দিচ্ছি, ক্যাশিয়ার সাহেবকে বলো ভাঙিয়ে দিতে। জি আচ্ছা। আর বরুণবাবুকে বলো আমাদের অফিসের একজন পিয়ন আছে, আব্দুল কুদ্দুস নাম, জেনারেল ফাইল দেখে তার ঠিকানাটা বের করতে। ও আজ সকালে কিছু টাকার জন্য এসেছিল, দিতে পারিনি, ওর একটা বোন মারা গেছে। জাহানারা চলে গেল। মঞ্জুরের টেবিলে কোনো ফাইল নেই, অর্থাৎ করার কিছু নেই। মঞ্জুর 2 মাস ধরেই লক্ষ্য করছে তার টেবিলে কোনো ফাইল আসছে না। বড় সাহেব কি তার টেবিলে ফাইল না পাঠানোর কোনো নির্দেশ দিয়েছেন? এমন না যে অফিসে কোনো কাজকর্ম নেই, বরং উল্টো, কাজকর্মের চাপ অনেক বেশি। শুধু তার টেবিলেই কিছু নেই। এটা নিয়ে বড় সাহেবের সঙ্গে কথা বলা দরকার, কিন্তু নিজে থেকে কথা বলতে ইচ্ছা করছে না। শরীরে এক ধরনের আলস্য চলে এসেছে, আগ বাড়িয়ে কিছু করতে ইচ্ছা করে না। যা হবার হবে এরকম একটা ভাব চলে এসেছে, এবং তা এসেছে খুব সম্ভব মীরার কারণে।
মীরা চলে না গেলে হয়তোবা এরকম আলস্য আসত না। মঞ্জুর মানিব্যাগ থেকে ভিজিটিং কার্ডটা বের করল। আজ দিনে করণীয় কাজের 5টির মধ্যে 2টি করা হয়ে গেছে। অবশ্যই এর মধ্যে আরেকটি যুক্ত হয়েছে, কুদ্দুসকে টাকা দেওয়া। কাউকে দিয়ে টাকাটা পাঠাতে হবে, নাকি নিজেই চলে যাবে। কুদ্দুসের গায়ে হাত রেখে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে চলে আসবে। সন্ধ্যার পরে এই ব্যাপারটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। আপাতত 3 নম্বর আইটেমটির ব্যবস্থা করা যাক। 3 নম্বর আইটেম হচ্ছে খালাকে চিঠি লেখা এবং নিজের হাতে পোস্ট করা, যেহেতু আগের 2টি চিঠি পাননি। মঞ্জুর কাগজ কলম নিয়ে বসল। একটি দীর্ঘ চিঠি লেখার পরিকল্পনা নিয়ে বসা। হবে অবশ্য উল্টোটা, ছোট্ট চিঠি লেখা হবে। কয়েক লাইন লেখার পরই মনে হবে আর কিছুই লেখার নেই। শ্রদ্ধেয় খালা, আমার সালাম জানবেন। আমি নিয়মিত আপনার চিঠি পাচ্ছি। মনে হয় আপনি আমার চিঠি পাচ্ছেন না। আমি ভালোই আছি বলা চলে, তবে যে কিডনিটি এখনো অবশিষ্ট আছে তাতে বোধহয় কিছু সমস্যা হচ্ছে। এটা আমার মন গড়াও হতে পারে। যেহেতু একটি মাত্র কিডনি অবশিষ্ট, সেহেতু কিছু হলেই মনে হয় কিডনিটা বুঝি গেল। আপনি শুধু শুধু চিন্তা করবেন না, আপনার আবার অকারণ চিন্তা করার অভ্যাস। খালুজানকে আমার সালাম দিবেন। ইতি আপনার মঞ্জুর। চিঠিটা ছোট হবে আগেই বোঝা গিয়েছিল, কিন্তু এতটা ছোট হবে তা বোঝা যায়নি। পুরো পাতাটা খালি খালি লাগছে। পুনশ্চ দিয়ে আরো কয়েকটা লাইন না ঢুকালেই নয়। কি লেখা যায় সেটাই সমস্যা। পুনশ্চ ঢাকায় এবার অসম্ভব শীত পড়েছে। আপনাদের ওদিকে শীত কেমন? নিতু কেমন আছে? তার পড়াশোনা কেমন চলছে? নিতুকে একটা আলাদা চিঠি দেওয়া উচিত ছিল। বেচারা প্রতি সপ্তাহে একটা চিঠি দেয়, কখনো সেই সব চিঠির জবাব দেওয়া হয় না। তাতে নিতুর উৎসাহে কখনো ভাটা পড়ে না। শিশুদের মধ্যে মজার কিছু ব্যাপার আছে। তারা প্রতিদান আশা করে কিছু করে না, কখনোই না। বড়রাই সবসময় প্রতিদান চায়। মঞ্জুরের ঘরে টেলিফোন বাজছে। এই টেলিফোন সেটে কোনো গণ্ডগোল আছে। তীক্ষ্ণ শব্দ হয়, মাথা ধরে যায়। হ্যালো মঞ্জুর, কি খবর? মঞ্জুর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বড় সাহেবের গলা, একই সঙ্গে তার ছেলেবেলার বন্ধু এবং বস। টেলিফোনে নুরুল আফসারের গলা ইমরুল নামের ওই ছেলের গলার মতোই লাগছে, কেমন যেন অভিমান মেশা। কিরে, কথা বলছিস না কেন? কেমন আছিস? ভালো। তোর বাসার টেলিফোন নষ্ট নাকি? কয়েকবার টেলিফোন করেছিলাম, ভোঁ ভোঁ শব্দ হয়। টেলিফোনটা ডেড হয়ে আছে। ঠিক করা? চারপাশে মৃত যন্ত্রপাতি নিয়ে বাস করার কোনো মানে হয়? মানুষ মরে গেলে কিছু করা যায় না, কিন্তু যন্ত্রপাতি মরে গেলে তাদের বাঁচানো যায়। এই কথা বলার জন্য টেলিফোন করেছিস, না আরো কিছু বলবি? হ্যাঁ বলবো। মীরা নাকি তোকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ। ব্যাপারটা কবে ঘটল? এই তো দিন 20 আমি তো কিছুই জানতাম না। আজ জালাল সাহেব আমাকে বললেন। মীরার বড় ভাই, চিনতে পারছিস? হ্যাঁ হ্যাঁ। তাকে খুব খুশি দেখলাম। তোর সঙ্গে তার কোনো গন্ডগোল ছিল নাকি? না। এত চমৎকার একটা মেয়ে ধরে রাখতে পারলি না। তুই তো বিরাট গাধা। মীরাও তো আমাকে ধরে রাখতে পারল না। তাকেও কি মহিলা গাধা বলা যায় না? এই, তোর সঙ্গে পরে কথা বলবো, গাড়ি হর্ন দিচ্ছে। নুরুল আফসার লাইন কেটে দিলেন। মীরার সঙ্গে মঞ্জুরের পরিচয় নুরুল আফসারের মাধ্যমে। মীরার বাবা মনসুর উদ্দিন নুরুল আফসারের আপন ফুপা। সেই মনসুর উদ্দিনের কাছে মঞ্জুর একটা চিঠি নিয়ে গিয়েছিল। ক্ষমতাবান মানুষেরা সঙ্গে সঙ্গে সাক্ষাৎ প্রার্থীকে সাক্ষাৎ দেন না। তিনি বলে পাঠালেন অপেক্ষা করতে। সে ঘণ্টাখানেক বারান্দায় রাখা বেতের চেয়ারে বসে রইল। তারপর বিরক্ত হয়ে বাড়ির সামনের বাগানে হাঁটতে লাগল। মনসুর উদ্দিন সাহেব এই সময় বের হয়ে এলেন এবং কঠিন গলায় বললেন, এই ছেলে, তুমি কি মনে করে আমার ফ্লাওয়ার বেডের উপর হাঁটছ? কটা গাছ নষ্ট করেছ জানো? ফ্লাওয়ার বেড কাকে বলে সেটা জানো? তুমি কোথাকার মূর্খ? মঞ্জুর পুরোপুরি হতভম্ব হয়ে গেল। এ কি সমস্যা? কথা বলছো না কেন? স্পিক আউট! মীরা হইচই শুনে ঘর থেকে বের হয়ে এসে হাসি মুখে মঞ্জুরকে বলল, আপনি কাইন্ডলি আমার সঙ্গে আসুন তো, আসুন প্লিজ। মীরা তাকে বারান্দার এক কোনায় নিয়ে নিচু গলায় বলল, বাবার ব্যবহারে আমি খুবই দুঃখিত,
খুবই লজ্জিত। বাবার মাথা পুরোপুরি ঠিক না। বাবাকে প্রথম দেখছেন বলে এরকম মনে হচ্ছে। আপনাকে বাবা যেভাবে ধমক দিলেন, ফুলের গাছগুলোকেও তিনি ঠিক সেইভাবে ধমক দেন। মাঝে মাঝে কিছু কিছু গাছকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়। আশা করি বাবার মানসিকতা কিছুটা বুঝতে পারছেন। আপনি এখানে চুপ করে বসুন, আমি চা নিয়ে আসি। বাবা যদি কিছু বলেন কোনো উত্তর দেবেন না। তবে আমার মনে হয় না তিনি কিছু বলবেন। একবার রেগে যাবার পর ঘণ্টা দুয়েক তিনি খুব ভালো থাকেন। মীরার কথা দেখা গেল সত্যি। কিছুক্ষণ পরই মনসুর উদ্দিন সাহেব বারান্দায় উঠে এলেন এবং কোমল গলায় মঞ্জুরকে বললেন, আপনাকে তো চিনতে পারলাম না, আপনার পরিচয়? আপনাকে চা নাস্তা কিছু দেওয়া হয়েছে? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা একজন মায়াবতী। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।